আগামী নির্বাচন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, জনগণ ভোট দিবে না, জাতীয় পার্টি প্রত্যাহিত হয়ে যাবে মুসলিম লীগের মতো। ভোট দিলে জাতীয় পার্টি থাকবে। জাতীয় পার্টি সেই সমস্ত বিধিমালা পূরণ করে নিবন্ধন 12 নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি আছে। সংশোধনী বিধান যদি দেখেন, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের নিবন্ধন এবং রাজনৈতিক দল নিষিদ্ধর যে কারণ আছে, এটার একটা কারণও জাতীয় পার্টি এর মধ্যে পড়ে না। জাতীয় পার্টি যে নির্বাচন আসলে সবাই বয়কট করেছে, বিএনপি কিংবা জামাতও যে নির্বাচন বয়কট করেছে, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। সেই জবাবদিহিতার জায়গাটা কি তাহলে জাতীয় পার্টি এখন দাঁড়িয়ে আছে? জবাবদিহিতা দেওয়ার সুযোগটা কি আসলে আপনাদের সামনে এখন আছে, নাকি আসলে যেই জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করবার যেই ধরনের দাবি উঠেছে সেটি আসলে কতখানি যৌক্তিক বলে মনে করেন? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের গণপ্রজাতন্ত্র অধ্যাদেশ 2008 সংশোধিত কিছু বিধিমালা আছে, এবং একটা রাজনৈতিক দল হিসেবে পরিচয় পাওয়ার জন্য, নির্বাচন করার জন্য সেখানেও কিছু বিধিমালা আছে। তা ওই সকল বিধিমালা যখন পূরণ হয়, তখনই সে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। জাতীয় পার্টি সেই সমস্ত বিধিমালা পূরণ করে নিবন্ধন 12 নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি আছে। এখন গণপ্রজাতন্ত্র অধ্যাদেশের 8 এর সংশোধনী বিধান যদি দেখেন, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের নিবন্ধন এবং রাজনৈতিক দল নিষিদ্ধর যে কারণ আছে, এটার একটা কারণও জাতীয় পার্টি এর মধ্যে পড়ে না। গণহত্যার সাথে জাতীয় পার্টির জনগণের পালসের কথা আইনে নাই। আইনের কথা বলবেন কিনা সেটা একটা ব্যাপার। আমি আইনে যাই থাকুক, জনগণ চাক কিংবা না, জনগণ জাতীয় পার্টিকে চায় না, এটা ভোটে প্রতিফলিত হবে। আগামী যখন নির্বাচন হবে, যেরকম বাংলাদেশের মানুষ মুসলিম লীগকে প্রত্যাখ্যান করেছেন এর মাধ্যমে, নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় পার্টিকে না চাইলে জনগণ যদি বিপক্ষে থাকে, আগামী নির্বাচন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, জনগণ ভোট দিবে না, জাতীয় পার্টি প্রত্যাহিত হয়ে যাবে মুসলিম লীগের মতো। ভোট দিলে জাতীয় পার্টি থাকবে। 90-এর গণউত্থানের যে বক্তব্য দেওয়া হয়েছে, যে জাতীয় পার্টি তার মধ্যে কিভাবে থাকলে, আমার মনে হয় যে এই জায়গার মধ্যে মানে এই জিনিসটার সাথে আমি দ্বিমত পোষণ করি। প্রথমত হলো 90-এর ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা, আবার 90-এর গণউত্থানের একজন বিপ্লবী নেত্রী ছিলেন, ছাত্রনেত্রী ছিলেন, সেখানে 3 জোট একটা রূপরেখা প্রণয়ন করেছিল, এবং সেই 3 জোটের রূপরেখার সাথে জাতীয় পার্টির একটা সমঝোতা হয়েছিল, এবং সমঝোতার ভিত্তিতে তখন সংবিধানে ছিল না, না থাকার পরেও ওই 3 জোটের রূপরেখার ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাকে বলতে দিতে হবে 1 মিনিট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছিল, এবং প্রধান করে ক্ষমতাটা তৎকালীন যে উপরাষ্ট্রপতি ছিল মওদুদ আহমেদ, উনাকে পদত্যাগ করালেন। সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হিসেবে। আইন যেটা হয়েছে, এবং রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ গ্রহণ করার পরে শাহাবুদ্দিন সাহেবকে উনি শপথ গ্রহণ করালেন। শপথ গ্রহণ করে উপরাষ্ট্রপতি নিয়োগ করলেন, এবং উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি প্রত্যাহার করলেন। একটা সাংবিধানিক প্রক্রিয়া হলো, সাংবিধানিক কোনো হলো না, মানে ব্যত্যয় হলো না। সেই প্রক্রিয়া হওয়ার পরে সেখানে কিন্তু 3 জোটের রূপরেখা যারা প্রণয়ন করেছিল, জাতীয় পার্টি প্রণয়ন করে নাই। সেখানে ছিল 15 দল, 7 দল এবং 5 দল। তারা বলেছিল সকল, আমার কাছে 3 জোটের রূপরেখা আছে, আসছে তো, সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া হবে নির্বাচন করতে। সেখানে বলা হয় না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। কাজে 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে, এটা বাদ। প্রথম যে বক্তব্যটা আসছি, জাতীয় পার্টি যে কারণে নিবন্ধন বাতিল হয়, তার একটা কারণ হলো যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত থাকে, যদি গণহত্যার সাথে জড়িত থাকে, যদি মানে এমন কোন সন্ত্রাসী সংগঠন হয় যে সংগঠনের দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের জাতীয় পার্টি এটা না বলা হলে হবে না, এটা কোনটার সাথে জড়িত না। এবং গত যে আন্দোলন হয়েছে জুলাইয়ে, এই আন্দোলনে জাতীয় পার্টি দলগতভাবে নির্বাহী কমিটির মিটিং ডেকে সেখানে আন্দোলনের পক্ষে সমর্থন দিয়েছে। আমাদের 2 জন শহীদ হয়েছে, আমাদের জেল খেটেছে, আমাদের লোকজন মামলা করছে। ওই সময়টাতে এই জায়গাটা বসে যখন সমস্ত মিডিয়াগুলা স্থাপনার কথা বলছিল, শহীদদের কথা বলছিল না, আপনি আপনার এই টকশোতে, আমি অবস্থান করছিলাম 3টা টকশোতে, ডিবিসিতে, অন্যান্য টিভিতে বলছি, আমরা কিন্তু তখন শহীদদের পক্ষে কথা বলেছি।